আপনি পুরুষ হয়েছেন বলে যখন তখন কি আপনার মানে মানে উত্তেজিত হবেন নাকি? এই ধরনের ধর্ষকদের তালিকা তৈরি করা এবং তাদেরকে নিবীর্যকরণের মানে কোনো উদ্যোগ তো রাষ্ট্রের নাই, থাকার কোনো কারণও নেই, এটা কোনো আইনে পর কোনো পৃথিবীর কোনো দেশই থাকে না। ডক্টর আসাদুজ্জামান রিপন, যদি আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বক্তব্য, সেই বক্তব্যর সূত্র ধরে যদি আপনাকে প্রশ্ন করি যে দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা পায়তারা করছেন কেউ কেউ, আপনি বা সরকার কি বুঝতে পেরেছে কারা সেই অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে? যদিও গোলাম মাওলা রনি ভাই তিনি বললেন যে জামায়াত এনসিপি কিছু কিছু কাজ করবার চেষ্টা করছে। আপনার কি মনে হয় বা বিএনপি কি মনে হয় যে অরাজক পরিস্থিতিতে কারা তৈরি করছে বা চিহ্নিত করা যাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। চিহ্নিত করার তো নিশ্চয়ই গেছে, তা নাহলে প্রধানমন্ত্রীটা বলবেন কেন? নিশ্চয়ই প্রধানমন্ত্রী তিনি তো সরকারের ভেতরের বাইরের বিভিন্ন খবরাখবর তাকে জানতে হয়, তাকে আপডেট করা হয়, তিনি ইনফর্ম থাকেন। যেহেতু তিনি ইনফর্ম থাকেন তো সুতরাং তার জানার বাইরে না। নাগরিক এসে আমরা যেটা দেখি, গত পরশুই বোধহয় ঝিনেদাতে ওই ছেলেদের যে নতুন দলটা গঠন করা হয়েছে এনসিপি, সেখানে ওদের একজন নেতা ওখানে যাওয়ার পরে একজন আগ্নেয়াস্ত্র বের করতে উদ্যত হয়েছিল, ছবিতে এটাই আমরা দেখেছি। আমরা তো এটা জানি যে 5ই আগস্ট কেন্দ্রিক অথবা মানে এই অভ্যুত্থান পূর্ব যে একটা পরিস্থিতি ছিল, সেখানে অনেকগুলো থানা লুট হয়েছে, অনেক অস্ত্র, পুলিশের অনেক অস্ত্র মানে পুলিশ খুইয়েছে। তো এইগুলো তো সব কিছু তার উদ্ধার করা যায়নি। স্টিল অ্যাট লার্জ অনেক থানা পুলিশের অনেক অস্ত্র এটা এখন পর্যন্ত মানে ট্রেস করা সম্ভব হয়নি। তো এটা কোনো না কোনো জায়গায় তো আছে। সেটা কেউ দুষ্কৃতিকারীরা সেটা পুকুরে ফেলে থাকুক, কোনো চিপা চাপার মধ্যে রাখুক, অথবা সময় মতো মাঝে মধ্যে একটু বেরঠের করার একটা অ্যাটেম্প্ট মানে চেষ্টা থাকুক, যেভাবে থাকুক না কেন। সবচেয়ে বড় কথা, যতক্ষণ পর্যন্ত টোটালি অবৈধ অস্ত্র বা 5ই আগস্ট পূর্ব এবং মানে পূর্ব পরিস্থিতিতে যে সমস্ত মানে আপনার আইন প্রয়োগকারী সংস্থা সদস্যদের কাছ থেকে যে সমস্ত অস্ত্র লুট হয়েছে অথবা খুইয়েছে, এগুলো কিছু আওয়ামী লীগ কিছু পলাতক আইন প্রয়োগকারী সংস্থার সদস্য আছে, পলাতক সদস্য আছে কিছু। সবাই তো আর মানে সরকারের নির্দেশে সবাই তো আর জয়েন করেনি। সেটা আপনার যত উঁচু পর্যায় থেকে হোক, নিচু পর্যায়ের বেশ কিছু লোকজন তো স্টিল মানে কর্মক্ষেত্রে যোগদান করেনি। তো যারা যোগদান করেনি ধরে নেওয়া যেতে পারে তারা অবৈধ অস্ত্র হোল্ড করেন, সোজা কথা। অবৈধ অস্ত্রের জিম্মাদার তারা ছিলেন, ব্যবহারকারী ছিলেন। তো সুতরাং এই সময় এর মধ্যে যে সমস্ত অফিসার বলেন বা অধস্তন যে সমস্ত মানে সদস্য আছেন, যারা মানে স্টিল পলাতক আছেন, তারা এটা জবাবদিহি করতে বাধ্য থাকবেন এবং তাদেরকে খোঁজা উচিত এবং অবৈধ অস্ত্র উদ্ধার করা উচিত। সেক্ষেত্রে আপনি ঝিনাইদহে যে হামলাটা হয়েছে সেটাকে আপনি কি মব বলবেন না আসলে আন্দোলন বা স্বেচ্ছায় কোনো ধরনের অরাজকতা তৈরি করার চেষ্টা করা হচ্ছে? কতগুলো জিনিস এখন কি কতগুলো জিনিস মানুষের মনোজগৎ এখন পর্যন্ত শব্দ বাক্যের ব্যবহার নিয়ে ভুল আছে। এখন অনেকে বলে মব জাস্টিস। মব কখনো জাস্টিসের সাথে মব যায় না। তো মানুষ বলে মব বলে একটা নতুন শব্দ মোটামুটি মানুষের মগজে ঢুকে গেছে। হ্যাঁ, তো এটাও সত্য যে ঢুকে গেছে। তো ঝিনেদার যেটা আমি কোনো ওটা মব বলি না, ওটা একটা মানে আইনশৃঙ্খলা পরিস্থিতি ডেটোরেট করার মতো একটা বিশৃঙ্খল পরিস্থিতি বলবো বড়জোর। ইট ওয়াজ নট এ মব। বাট আমি যেটাকে গুরুত্ব দিতে চাই সেটা হচ্ছে একটা ডেমোক্রেটিক গভর্নেন্সের সময় যখন প্রকাশ্যে যখন কেউ অবৈধ অস্ত্র বের করার সাহস দেখায়, এইটাকে আমি অনেক মানে গুরুত্ব দিতে চাই। ইটস এ নিউ ফেনোমেনা। সাধারণত এই ধরনের অস্ত্র আমরা যেটা দেখেছি যে রুলিং পার্টির লোকজন অনেক সময় গরম ঠরমে বেঠের করে বসে, এটা আওয়ামী লীগ জামানায় দেখছি। কিন্তু আপনার অপোজিশনে থেকে অপোজিশনের লোক কতটা গরম থাকলে মানে কোমর থেকে বা পকেট থেকে বের করে ফেলে মানে আর নিজেরা কন্ট্রোল করতে পারে না। ইটস এ নেগেটিভ। সেক্ষেত্রে আজকে যে কক্সবাজারের আদালতে যে চত্বরে যে গোলাগুলি হলো সেই ঘটনাটা কিভাবে হলো? সেখানে কি সেই পুলিশের লুট করা অস্ত্র না
সেখানে দেখা গেছে যে ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী মেম্বার আপনার পুলিশের লুট, সহযোগীদের উপরে গোলাগুলি হয়। পুলিশের লুট করা অস্ত্র তো এর মধ্যে আছেই, অবশ্যই। এর মধ্যে তো কোনো সন্দেহ নাই। এর বাইরেরও তো অবৈধ অস্ত্র থাকতে পারে। অবৈধ অস্ত্রের মধ্যে তার লেখা থাকবে না যে এটা আমি অবৈধ লুট করা বা অস্ত্র, না না, বৈধ অস্ত্র তো অবশ্যই আপনার মানে ইয়ে থাকবে, ওটার নাম্বার থাকবে, ওটার বহনকারীর নাম থাকবে, ওটার মানে লোকের ট্যাক্স দিতে হয়, লাইসেন্স আছে। ডকুমেন্ট ঘরে লাইসেন্স থাকে, থাকে, তো তার পকেটে নিয়ে ঘুরে না। একটা ফটোকপিও থাকে। জি। পকেটে নিয়ে তো অবশ্যই ঘুরতে হবে। আপনি ব্যবহার করবেন, যদি কেউ যদি আইন প্রয়োগের সংস্থা যদি জিজ্ঞেস করে যে আপনি এটা অথরাইজ পারসন কিনা, তো অ্যাটলিস্ট একটা অ্যাটেস্টেড কপি তো পকেটে রাখি যে ইয়াজ মানে আমি অথরাইজড হোয়াট এভার। তা আমার বক্তব্য হচ্ছে যে এই সময় তো সব কিছু মিলিয়ে মহল বিশেষ তো মানে নেচারালি এটা তবে এইটা ঠিক অ্যাট দিস মোমেন্ট এটাকে আপনি যেভাবে উপস্থাপনে, আমি তো প্রথম ভয় পাচ্ছিলাম, কারণ আমি তো বেসিক্যালি একজন কৃষিজীবী মানুষ। জি। তা আমি প্রায় মানে খামারে ঠামারে থাকি, মানে গ্রামে থাকি। কালকে সকালবেলা আবার আমার খামারে যেতে হবে। হ্যাঁ। তা আমি মনে করলাম যে মিন হোয়াইল কোনো রকম বড় ধরনের কোনো কিছু ঘটনা ঘটে গেছে কিনা, এর মধ্যে আমি আবার গুগলেও দেখি নাই। জি জি। তা আপনার উপস্থাপনার হিসেব মানে স্টাইল আমার মনে হচ্ছিল যেটা দিয়েছি একটা বড় কিছু একটা হয়ে গেছে, কিন্তু তারপর যা শোনার পরে এটা আমার কাছে খামারে যাওয়া যায়। তা আমি মনে করলাম যে এটা তেমন কিছু না। 4 মাসে 118 কন্যা শিশু ধর্ষণের শিকার, এটাকে আপনি কি মনে করেন? এটা তো মানে গোলাম মাওলা রনি এটা খুব চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। এটার সাথে তো নফস বলে একটা কথা আছে, চারিত্রিক বই। আপনি পুরুষ হয়েছেন বলে যখন তখন কি আপনার মানে উত্তেজিত হবেন নাকি? আপনার স্থানকাল পাত্র এবং শরীয়ত বেশরীয়ত ব্যাপারটা আপনি ভাববেন না? তো এগুলো কি রাষ্ট্র বিচারহীনতা সংস্কৃতির কারণে বাড়ছে কিনা আমি বলতে চাচ্ছিলাম ওই জায়গায়। আপনার রাষ্ট্র কি নিবীর্যকরণের কোনো উদ্যোগ নিচ্ছে কিনা? জি। এই ধরনের ধর্ষকদের তালিকা তৈরি করা এবং তাদেরকে নিবীর্যকরণের মানে কোনো উদ্যোগ তো রাষ্ট্রের নাই, থাকার কোনো কারণও নেই। এটা কোনো আইনে কোনো পৃথিবীর কোনো দেশই থাকে না। এটা হচ্ছে একটা ফেনোমেনা, এটা হচ্ছে একটা মানে যেটা নফসের কথা বললাম, ওটা একটা মানে অপরাধপ্রবণ মানসিকতা। মানে গোলাম মাওলা রনি খুবই কারেক্টলি এটার একটা ব্যাখ্যা দিয়েছেন। ইয়েস, এই ধরনের সমাজে এই ধরনের মূল্যবোধের যখন অভাব থাকবে, যখন ধর্মজ্ঞানের সংকট থাকবে, এটা পাপ এবং পুণ্যবোধের পার্থক্যটা যখন মানুষ বোঝে না, তখন তো মানুষ একটা মাসুম বাচ্চা শিশু, আর হোয়াট এভার শিশু না হোক, যদি বয়স্কও যদি হয়, ওটা কি তার জন্য জায়েজ মানে ওটা কি তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, ওটা কি তার জন্য হালাল? আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন তোমাদের জন্য আমি হালাল করছি এই বিষয়। যা কিছু আল্লাহ তাআলা হালাল করেন নাই, এই শুধুমাত্র মদ খাওয়াই কি হারামের মধ্যে পড়ে কিনা? ঘুষ খাওয়া তো হারাম, যা ব্যভিচার করো তো হারাম, মিথ্যা কথা বলো হারাম, এগুলো সবই তো কবিরা গুনাহ। কিন্তু এইগুলোর জন্য যেটা আপনার দরকার সেটা হচ্ছে আপনার মোরাল এডুকেশন, জি, নৈতিক শিক্ষা। এটার জন্য দরকার আপনার ধর্ম শিক্ষা। এবং রাব্বুল আলামিনের মানে তিনি যে তার বান্দার জন্য পাপ পুণ্যের যে কথাগুলো বলেছেন সেইগুলো তার অধ্যয়ন করা এবং সেটা জীবনাচরণে সেটা মেনে চলা। এইগুলোর ঘাটতি থাকার কারণে এই কাজগুলো মানুষ করে। বিচার নিশ্চিত করলে কমে আসতো কিনা সেটাই জানতে চাচ্ছি। না, সেটার জন্য নিশ্চয়ই আপনাকে করতে হবে, কি বলে, রাষ্ট্র তো আর আপনার মানে ধর্মাচার শিখাতে পারবে না। জি। রাষ্ট্র কি করবে? অপরাধ সংগঠিত হলে, অপরাধ না হওয়া পর্যন্ত তো রাষ্ট্র কাউকে সাসপেক্ট করতে পারে না যে এই লোক এরকম একটা কাজ করতে পারে নাকি। তো অপরাধটা হওয়ার পর এটা যদি দৃষ্টান্তমূলক যদি আপনার শাস্তি হয়, ব্যবস্থা হয়, তাহলে আমার মনে হয় এটা ডেটারেন্ট হিসেবে কাজ করবে। ধন্যবাদ। এটার জন্য আপনি রাষ্ট্র বা সরকারকে দায়ী করতে পারেন না। ব্যক্তির চারিত্রিক স্খলন, তার নৈতিক স্খলনের জন্য রাষ্ট্র বা সরকার দায়ী না, দায়ী হতে পারে। একটু যদি গোলাম